আমরা আগের দিন তোমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে যে ধারণাটুকু ছিল সেই ধারণাটুকু দিয়েছিলাম। ওকে, তো আজকে আমরা তোমাদের প্রথম চ্যাপ্টারের মানে অধ্যায় 1-এর বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারটির নদীর কার্য বলে যে টপিকটি ছিল সেই নদীর কার্য টপিকটি সম্পর্কে আলোচনা করব। ওকে, চলো দেখো, নদীর কাজ বা নদীর কার্য এটি পড়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস নদী সম্পর্কে জানতে হবে। কিরকম জিনিস? যেমন 1 নম্বর যদি জানতে হয় আমাদেরকে নদী কি, নদী কি, নদী কি? নদী হচ্ছে কোনো একটা জলধারা। ওকে, সেই জলধারাটা স্বাভাবিক বেগে প্রবাহিত হবে। আমরা যদি ভালোভাবে বলি যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত স্বাভাবিক বেগে জলধারা বা স্বাভাবিক বেগে প্রবহমান কোনো একটা জলধারাকে আমরা নদী হিসাবে ধরি। এবার দ্বিতীয় টপিক রয়েছে নদী উপত্যকা। নদী উপত্যকা, নদী উপত্যকা কোনটা? নদী উপত্যকা হচ্ছে একটা নদী, ধরো কোন একটা নদী এখান থেকে প্রবাহিত হচ্ছে, এখানে তার মোহনা। ওকে, মানে এখানে উৎস, এটা মোহনা। উৎস থেকে মোহনা পর্যন্ত যে দীর্ঘ সংকীর্ণ খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কি বললাম? উৎস থেকে মোহনা পর্যন্ত দুটো উচ্চভূমির মাঝে যে দীর্ঘ সংকীর্ণ খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা নদী উপত্যকা বলি। ওকে, চলো 3 নম্বর যে ধারণা সেটা আমাদের জানতে হবে নদী অববাহিকা। নদী অববাহিকা, নদী অববাহিকা কাকে বলে? নদী অববাহিকা হচ্ছে ধরো কোনো একটা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত মূল নদী মানে মূল নদীটা, ওকে, তার উপনদী এবং ওই নদীটার কোনো যদি শাখা নদী থাকে, এই মূল নদী, উপনদী এবং শাখা নদী মিলিত হয়ে পড়ে যতটা অঞ্চল জুড়ে বিস্তৃত হয়, কি বললাম? যে উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো একটা নদী তার উপনদী এবং শাখা নদী মিলিত হয়ে যতটা অঞ্চলব্যাপী অবস্থান করে তাকে বলা হয় নদী অববাহিকা। আমরা যদি ভারতের ম্যাপ আঁকি, দেখো ভারতের ম্যাপটাতে আমরা যদি দেখাই, এখানে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী নামক গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। ওকে, এই গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে। একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে, একটা ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে শাখা নদী। আর উপনদী যদি বলি, এদিক থেকে আমাদের যমুনা এসে মিশছে, তারপর সোন আছে, কোশি আছে, গন্ডক, ঘরগড়া, এই সমস্ত নদীগুলো এসে পরে মিশছে। তাহলে কোশি, সোন, কোশি, সোন, ঘরগড়া, গন্ডক, ঠিক আছে, যমুনা, এগুলো কি গঙ্গার উপনদী। আর শাখা নদী বলতে গেলে ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলি এবং পদ্মা। এই যে উপনদী এবং শাখা নদীগুলো মিলিত হয়ে পড়ে গঙ্গা নদীটা যে সুবিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করছে, এটাকে বলা হয় নদী অববাহিকা। ওকে, চলো পরের টপিক। তারপরে জানতে হবে আমাদেরকে ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা, দেখো ধারণ অববাহিকা কি জিনিস? ধারণ অববাহিকা হচ্ছে, দেখো ধারণ অববাহিকা কি জিনিস? ধারণ অববাহিকা হচ্ছে কোনো একটা নদী, ঠিক আছে, উচ্চ পার্বত্য অঞ্চলে, কোনো একটা নদী উচ্চ পার্বত্য অঞ্চলে ওই নদীটার সাথে ছোট ছোট জলধারা এসে মিলিত হয়। তাহলে কি বলবো? তাহলে ধারণ অববাহিকা কাকে বলে? ধারণ অববাহিকা মানে হচ্ছে পার্বত্য অঞ্চলে মূল নদীর সাথে যে সমস্ত ছোট ছোট জলধারা এসে মিলিত হয়, ওই অঞ্চলটাকে বা ওই অঞ্চলের অববাহিকাটাকে ধারণ অববাহিকা বলে। কিরকম? যেমন ধরো আমি গঙ্গা নদীর উদাহরণটা বুঝি। গঙ্গা নদী গোমুখ গুহা থেকে, গঙ্গা নদী গঙ্গোত্রী নামক গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে হরিদ্বারে এসে করে সমভূমিতে প্রবেশ করছে। কোথায়? হরিদ্বারে এসে করে সমভূমিতে প্রবেশ করছে। তাহলে এই যে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার, ওকে, হরিদ্বার, আর এটা হচ্ছে গঙ্গোত্রী।
গোমুখ লিখে দিচ্ছি, হ্যাঁ গোমুখ। তাহলে এই গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার সাথে অনেক ছোট ছোট জলাধার আছে মিলিত হয়েছে। তাহলে এই পার্বত্য অঞ্চলে দখল করে থাকা নদীর অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। এই ধারণ অববাহিকার উদাহরণস্বরূপ আমরা যদি বলি কিরকম, এটা আমি যদি উদাহরণ বলি তাহলে গঙ্গা নদীর ধারণ অববাহিকা হচ্ছে, গঙ্গা নদীর ধারণ অববাহিকা হচ্ছে গোমুখ থেকে হরিদ্বার। ওকে, এটা হচ্ছে ধারণ অববাহিকার উদাহরণ। এবার চলে এসো, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার এটা মুছে দেওয়া যাক। ওকে, পরের টপিক সম্পর্কে এবারে আমাদের যে আরেকটা বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে নদী সঙ্গম। কি জানতে হবে? নদী সঙ্গম। নদী সঙ্গম, নদী সঙ্গম কি জিনিস? নদী সঙ্গম মানে হচ্ছে আমাদের এই 2025 সালে, ওকে, কুম্ভ মেলা চলছে কোথায়? এলাহাবাদে। ওকে, তাহলে এলাহাবাদে সঙ্গম, আমরা এলাহাবাদকে একটা সঙ্গম হিসেবে ধরি। কিরকম ভাবে? একটা উদাহরণ দিয়ে দুটো বোঝানো যাক। ওকে, দুটি নদী যেখানে পরস্পরের সাথে মিলিত হয় তাকে বলা হয় নদী সঙ্গম। কিরকম? এই উদাহরণ দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, উদাহরণগুলো একটা আমরা করব গঙ্গা যমুনা। এই জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ, ওকে, এটার নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা নদী, আর এটা হচ্ছে যমুনা। গঙ্গা যমুনার মিলনস্থল কোথায়? গঙ্গা ও যমুনার মিলনস্থল হচ্ছে আমাদের এলাহাবাদ। তাহলে এলাহাবাদকে আমরা গঙ্গা যমুনার সঙ্গম হিসেবে ধরতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় পড়ে, সেটি হচ্ছে একটি হচ্ছে ভাগীরথী নদী, ভাগীরথী, আরেকটা হচ্ছে অলকনন্দা। ভাগীরথী আর অলকনন্দা নদী আমাদের দেবপ্রয়াগ বলে একটি স্থানে মিলিত হয়েছে। দেবপ্রয়াগ, তাহলে দেবপ্রয়াগে গঙ্গা, ভাগীরথী এবং অলকনন্দা নদীর সঙ্গম। এরপর এই ভাগীরথী আর অলকনন্দা নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে পড়ে গঙ্গা নাম নিয়ে আমাদের প্রবাহিত গঙ্গা। তাহলে আমরা এখান থেকে দুটি কোশ্চেন সম্পর্কে জানতে পারলাম। কি কি? একটি হচ্ছে গঙ্গা নদীর, গঙ্গা এবং যমুনার সঙ্গম হচ্ছে এলাহাবাদ, এবং ভাগীরথী অলকনন্দা নদীর সঙ্গম হচ্ছে দেবপ্রয়াগ। ওকে, তাহলে আশা করি নদী সঙ্গম সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। পরের টপিক, এবার আমরা জল বিভাজিকা সম্পর্কে জানবো। ঠিক আছে, জল বিভাজিকা, জল বিভাজিকা। জল বিভাজিকা কি জিনিস? তো এটাকে যদি আমরা ভাবি, জল বিভাজিকা মানে কি? জলটাকে আলাদা করে রাখে। কিরকম? যে উচ্চভূমি, ধরো কোন একটা উচ্চভূমি, ওকে, কোন একটা উচ্চভূমি যখন দুই, মানে এই দিক থেকে একটা নদী গেছে, এই দিক থেকে একটা নদী গেছে, আর তারও বেশি যেতে পারে, দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে একে অপরের থেকে পৃথক করে। কি বললাম? যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে একে অপরের থেকে পৃথক করে তাকে আমরা বলি জল বিভাজিকা। উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমরা জল বিভাজিকার উদাহরণটা একটু জেনে নিই। ওকে, কিরকম? আমাদের ভারতের, যদি ভারত আমরা আঁকি, ওকে, ভারতের মাঝ বরাবর বিন্ধু পর্বত আছে। কি পর্বত? বিন্ধু পর্বত। এই বিন্ধু পর্বত উত্তর ভারত আর দক্ষিণ ভারত এই দুটো নদীর জলবিভাজিক রূপে কাজ করে। কি বললাম? বিন্ধু পর্বত উত্তর ভারত আর দক্ষিণ ভারত এই দুইটি নদীর জলবিভাজিক রূপে কাজ করে, মানে দুটি নদী গোষ্ঠীর জলবিভাজিক রূপে কাজ করে। আবার কিরকম? এখানে একটি অমরকণ্টক বলে পাহাড় রয়েছে। এই অমরকণ্টক পাহাড় উপরে গেছে সোন নদী, আর এই স্থান দিয়ে বয়ে গেছে নর্মদা নদী। সোন আর নর্মদা, এই সোন এবং নর্মদা এই দুইটি নদীর জলবিভাজিক রূপে কাজ করে অমরকণ্টক পাহাড়। ওকে, তাহলে আমরা দুটো জলবিভাজিকা সম্পর্কে উদাহরণ করলাম। একটা হচ্ছে বিন্ধু পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিক রূপে কাজ করে, আরেকটা বললাম অমরকণ্টক পাহাড় যেটি সোন নদী এবং নর্মদা নদীর জলবিভাজিকা রূপে কাজ করে। চলো এবার আমরা দ্বিতীয় বা এই পরের টপিক সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, এবার আমরা পড়বো নদী বর্তন জিনিসটা। ঠিক আছে, নদী বর্তন, এটা একটা আমি তোমাদের
টেস্ট পেপারে বা পড়াতে পড়াতে দেখছিলাম যে এই কোশ্চেনটা আছে, তো আলোচনা করে দিই নদী গর্তন জিনিসটা। ওকে, কি বললাম? নদী গর্তন। নদী গর্তন, নদী গর্তন জিনিসটা কি? নদী গর্তন হচ্ছে, ধরো আমাদের শীতকালে নদীতে এক ধরনের জল থাকে, বর্ষাকালে এক ধরনের থাকে, গ্রীষ্মকালে এক ধরনের নদীতে জল থাকে। তাহলে ঋতু অনুযায়ী জলের পরিবর্তন ঘটে, ঠিক আছে? নদীতে ঋতু অনুযায়ী জলের যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা নদীবর্তন বলে থাকি। ওকে, আর নদীর এছাড়াও আমাদের আরো কিছু টপিক রয়েছে, যেমন ধরো ষষ্ঠাঘাতের সূত্র পড়ে, ষষ্ঠঘাতের সূত্র। ষষ্ঠঘাতের সূত্রটা কি জিনিস? ষষ্ঠঘাতের সূত্রটা হচ্ছে ডব্লিউ হপকিন্স বলে একজন আমাদের বিজ্ঞানী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে নদীর জলের গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন ক্ষমতা 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পাবে। কি বললাম? নদীর জলের গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, 2 গুণ বৃদ্ধি পায়, তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। কত? 64 গুণ ইনক্রিজ হয়ে যাবে। ওকে, বা এটাকে আমরা 2⁶ এই চলে গেল আমাদের ষষ্ঠাঘাতের সূত্র। এবার নদীর জলপ্রবাহ মানে একটি নির্দিষ্ট সময়ে একটি নদীতে কতটা পরিমাণ জল প্রবাহিত হয়। ওকে, কি বললাম? নদী একটি নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণ নদীতে জল প্রবাহিত হয়, এই নদীর জলপ্রবাহের পরিমাপের দুটি একক রয়েছে। নদীর জলপ্রবাহ বা নদীর প্রবাহ বলা যায়। হ্যাঁ, নদী প্রবাহের দুটি একক রয়েছে, যে একক দুটি তোমাদের মাধ্যমে পড়ে। ওকে, কি কি? একটি রয়েছে কিউসেক, আরেকটা রয়েছে কিউমেক। কিউসেক ও কিউমেক, এটা হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড, এটা হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। এই দুটি কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিকে আসে। চলো এবার আমরা নদীর যে বাকিটুকু অংশ রয়েছে সেইটুকু অংশ নিয়ে আলোচনা করি। ওকে, দেখো আমরা নদীর সম্পর্কে যে বেসিক কনসেপ্ট গুলো ছিল সেই কনসেপ্ট গুলো সম্পর্কে আমরা জানলাম। ওকে, এবার ওই নদীর কাজটায় আমাদের একটা ছোট্ট কনসেপ্ট রয়েছে, সেটা রয়েছে জলচক্র। কি? জলচক্র। জলচক্র কনসেপ্টটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এখানে হয়ে যাবে। ওকে, জলচক্র কি জিনিস? যদি আমরা এটা ভাঙি, জলের চক্রাকার পরিবর্তন, তাকে বলা হয় জলচক্র। আমি একটা ছবিটা আঁকি। ধরো এরকম, এটা হচ্ছে সমুদ্র। পুরো জলরাশিটাকে, পৃথিবীর যে জলরাশিটা রয়েছে সেই জলরাশিকে আমরা বলি বায়ুমণ্ডল। কি বলি? বায়ুমণ্ডল। ওকে, এটাকে আমরা বলি শিলামণ্ডল। ওকে, শিলামণ্ডলে গাছপালা জন্মায়। ওকে, ঘরবাড়ি থাকে ইত্যাদি থাকে। ওকে, এবারে কি হয়? সূর্যের উত্তাপে দিনের বেলায় জলভাগ এবং স্থলভাগ সংলগ্ন অঞ্চল থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে। কিরকম? এইরকম ভাবে উপরে উঠে যায়, বাষ্পীভূত হয়। উপরে উঠে কি সৃষ্টি করে? আমাদের উপরে উঠে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ সৃষ্টি করে। ঘনীভবন প্রক্রিয়া কি সৃষ্টি করলো? মেঘ সৃষ্টি করলো। এই মেঘ থেকে পরবর্তীকালে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ে। কিন্তু বৃষ্টি বলবো না, এটা অধঃক্ষেপণ রূপে পৃথিবীতে ঝরে পড়ে, এবং কিছু জল নদীর মাধ্যমে আবার সমুদ্রে গিয়ে মিশ্রিত হয়, আর কিছু জল কি হয়? ভূঅভ্যন্তরে চুইয়ে প্রবেশ করে। প্রসেসগুলো আমি লিখে দিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে একবার। ওকে, বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, এটাকে বলা হয় বাষ্পীয় প্রস্বেদন, এটাকে বলা হয় পৃষ্ঠপ্রবাহ, আর এটাকে বলা হয় অনুস্রবণ।
দেখো ভালো করে আমি বলে দিই কি হচ্ছে। সূর্যের উত্তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং কি সৃষ্টি করে, মেঘ সৃষ্টি করে। যদিও উদ্ভিদ দ্বারা বাষ্পীয় প্রস্বেদন দ্বারা জল বাষ্পীভূত হয়। এরপর কি হলো, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সেই মেঘ থেকে মানে মেঘটা ঘনীভূত হয়ে পড়ে আস্তে আস্তে সেটা অধঃক্ষেপণ রূপে পৃথিবীতে পতিত হয়। আর কি হয়, নদীর মাধ্যমে পৃষ্ঠ প্রবাহ রূপে আবার সমুদ্রে গিয়ে মিশে যায়। আর কিছু জল কি হয়, গভ্যন্তরে ভৌমজল রূপে অনুশ্রবণ প্রক্রিয়ায় চুইয়ে মাটিতে প্রবেশ করে। তাহলে এই উপায়গুলোর মাধ্যমে বা এই পদ্ধতিগুলোর মাধ্যমে জলের যে চক্রাকার পরিবর্তন ঘটে, এই জলের চক্রাকার পরিবর্তনের ফলে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে। এই পুরো পদ্ধতিটাকে বলা হয় জলচক্র। তাহলে জলচক্রের সক্রিয় প্রধান ভূমিকা পালন করে নদী। এইটা একটা কোশ্চেন আমাদের 2 নম্বরে দিতেই পারে যে জলচক্রের মাধ্যম হিসেবে নদীর অবদান লিখো। ওকে, ব্যাস। এবার আমরা নদী যে কাজ করে ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই নদীর ক্ষয় কার্যের পদ্ধতিগুলো পড়বো। তারপর আমরা নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের পরে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করবো। ওকে, নদীর যে কাজ হচ্ছে, নদী প্রধানত 3টে কাজ করে। কি কি কাজ? নদী প্রধানত 3টে কাজ করে। একটি করে ক্ষয়, বহন, আরেকটি হচ্ছে সঞ্চয়। ওকে, ক্ষয়, বহন এবং সঞ্চয়। ওকে, নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কার্য করে? কি কি পদ্ধতিতে ক্ষয় কার্য করে ভালো কথা। প্রথমত নদী কি করে, জলপ্রবাহ জনিত ক্ষয়। তারপরে কি রয়েছে, অবঘর্ষ ক্ষয়। তারপরে কি রয়েছে, ঘর্ষণ ক্ষয়। তারপরে দ্রবণ, তারপরে বুদবুদ। 5টা প্রসেস সম্পর্কে আমি বলি। হ্যাঁ, জলপ্রবাহ ক্ষয় মানে কি? জলপ্রবাহ ক্ষয় মানে হচ্ছে, ধরো একটা নদীতে জলের বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে ওই যে প্রবল জলস্রোতের দ্বারা যখন নদীর পাড় বলো বা নদীর তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়, সেটাকে জলপ্রবাহ ক্ষয় বলি। অবঘর্ষণ ক্ষয় মানে কোনটা? অবঘর্ষ ক্ষয় মানে হচ্ছে নদীর সাথে নুড়ি, কাকর, বালি ইত্যাদি প্রবাহিত হয়। তাদের দ্বারা যখন নদীর পার্শ্বদেশ এবং তলদেশটা ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয় কোনটা? ঘর্ষণ ক্ষয় মানে হচ্ছে যখন নদীর সাথে বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, একে অপরের সাথে সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন তাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। দ্রবণ ক্ষয় মানে কি? দ্রবণ ক্ষয় মানে হচ্ছে নদীর জলের সাথে বিভিন্ন দ্রবীভূত খনিজ পদার্থ, যেমন ধরো জিপসাম, ডলোমাইট, চুনা পাথর ইত্যাদি কি করে কোন শিলাস্তরের উপর বিক্রিয়া করে ওই শিলাস্তরটাকে ফাটিয়ে দেয় বা তার বিয়োজন ঘটায়। ওকে, এটা হচ্ছে দ্রবণ ক্ষয়। আর বুদবুদ ক্ষয় মানে হচ্ছে, ধরো এটা একটা শিলা, ওকে, এই শিলার মধ্যে যদি কোনো ফাটল থাকে, এই ফাটলে ওই বুদবুদটা প্রবেশ করে। বুদবুদ হচ্ছে এক প্রকার ফেনাটাইপ। ওকে, সেই ফেনাটা যখন ওই ফাটলে প্রবেশ করে, সেই ফাটল বরাবর শিলাটাকে চাপ সৃষ্টি করে এবং শিলাটা ফাটিয়ে দেয়। ওকে, তাহলে এই হচ্ছে নদীর ক্ষয় কার্যের পদ্ধতিগুলো। এবার নদীর বহন কার্যের কি কি পদ্ধতি রয়েছে? আমরা এবারে ক্ষয় কার্যের পদ্ধতিগুলো পড়লাম, এবার বহন কার্যের পদ্ধতিগুলো আমরা পড়ে নিই। ওকে, বহন কার্যে কি কি পদ্ধতি রয়েছে? প্রথম পদ্ধতি রয়েছে আকর্ষণ পদ্ধতি। তারপর রয়েছে ভাসমান। তারপর রয়েছে আমাদের লম্ফদান, লাস্টে রয়েছে দ্রবণ। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের নদীর জলের সাথে বিভিন্ন ধরনের পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। আকর্ষণ পদ্ধতি কোনটা? আকর্ষণ পদ্ধতি মানে হচ্ছে নদীর স্রোতের টানে যখন শিলাখণ্ডগুলো নদীর তলদেশ বরাবর এগিয়ে চলে। কি বলবো? নদীর স্রোতের টানে যখন শিলাখণ্ডগুলো বা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়, তখন তাকে বলা হয় আকর্ষণ পদ্ধতি। ভাসমান পদ্ধতি কাকে বলে? ভাসমান পদ্ধতি মানে হচ্ছে নদীর জলের সাথে যখন বিভিন্ন আকৃতির পদার্থগুলো ভাসে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তখন তাকে ভাসমান পদ্ধতি বলে। লম্ফদান কোনগুলো? লম্ফদানরা
আকৃতিতে একটু বড় আকৃতির শিলাখণ্ড, আকৃতিতে একটু বড় শিলাখণ্ডগুলো কি হয়, যখন নদীর জলের পরিমাণ বাড়ে তখন একটু এগোলো, পরবর্তী সময় আরেকবার যদি বাড়ে তখন আরেকটু এগোলো। ওকে, তাহলে ধাক্কা খেয়ে খেয়ে লাফিয়ে লাফিয়ে যখন প্রবাহিত হয় তখন তাকে লম্ফদান বলে। দ্রবণ প্রক্রিয়ায় বহন কোনটা? দ্রবণ মানে যেমন দ্রবণ ক্ষয় করলাম সেরকম দ্রবণের গ্রহণও রয়েছে। কিরকম? নদীর জলের সাথে বিভিন্ন আকৃতির মানে বিভিন্ন খনিজ পদার্থগুলো, যেমন চুনাপাথর, ডলোমাইট, জিপসাম ইত্যাদি খনিজ পদার্থগুলো নদীর জলের সাথে দ্রবীভূত অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াটা বলা হয় দ্রবণ প্রক্রিয়া। ওকে, তাহলে আমরা নদীর কার্য সম্পর্কে পড়লাম যে ক্ষয় এবং বহন কার্যের মাধ্যমে কোনো একটা নদী বিভিন্ন ধরনের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। আজকে আমাদের এই পর্যন্তই। পরের দিন আমরা নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো এবং নদীর সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।